হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা স্নোবল আর্থ 9 নম্বর এপিসোড এক্সপ্লেন করব। অলরেডি আমরা 8 নম্বর এক্সপ্লেন করে দিয়েছি। যারা দেখোনি অবশ্যই আমার চ্যানেলে গিয়ে 8 নম্বর এপিসোডটা দেখে নিবে। আর আজকের এপিসোডটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো আমি আর দেরি করব না, সোজা চলে যাব মূল ভিডিওর দিকে। ফ্লাইমিং কাইজু এবং নাউটোর কাইজু তার মুখোমুখি ফাইটের জন্য এগিয়ে যায়। তাদের এই ফাইটের দৃশ্য মিসিমামরে থাকা তাকিমুরা এবং কমান্ডার তারা লক্ষ্য করতে পারে এবং তারা বলে, এই দুশ্মনগুলো তো আওয়ের দিকে অ্যাটাকের জন্য যাচ্ছে। তখন কমান্ডার জানায়, চলো আমরা ড্রোন অ্যাক্টিভ করে ড্রোনের মাধ্যমে তাদের পরিস্থিতি দেখি। এদিকে ফ্লাইমিং কাইজুকে নিয়ে আও ছুটে আসে তামিয়ার দিকে এবং আও জানায়, তোমাদের কিভাবে সাহস হলো আমাদের মিসিমামলে অ্যাটাক করার। তখন তামিয়াও এই অ্যাটাকের জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় এবং তামিয়া বলে, এই ফ্লাইমিং কাইজুকে কাবু করা আমাদের জন্য কোনো ব্যাপারই না। এই কথা বলে সে তার কাইজুকে অ্যাটাকের জন্য প্রস্তুত করে এবং অ্যাটাক শুরু করে দেয়। এই অ্যাটাকগুলোকে ফ্লাইমিং কাইজু খুব সহজেই আহতই হয়নি। তখন নায়ুটা বলে, তো চলো, যেহেতু এখনো মরিনি, আমরা এই কাজটা দ্রুত করে ফেলি। এরপর আমরা এই কাইজুকে নিয়ে আমাদের কমান্ডার সাগামি স্যারের কাছে নিয়ে যাব। আর পরে তখন সে জানায়, যখন এই বরফ ছিল না, অর্থাৎ নর্মালভাবেই সবকিছু ছিল, তখন এই কাইজুদের মারার জন্য এই স্পেশাল ফোর্স তৈরি করা হয়, যেখানে আমিও ছিলাম, যাদের একটি ইউনিট ছিল বিয়ারদে, মানে তাদের হাতে যে লোগো রয়েছে সেই সংগঠন। কিন্তু সেখানে কমান্ডার আরও জানায়, এই বিয়ারদের মধ্যে সাগামি একমাত্র বাচ্চাগুলোর মধ্যে বর্তমানে যে তামিয়া, নায়ুটা, মাকোতো রয়েছে তারাও ছিল। আর তার মূল উদ্দেশ্য ছিল এই সেভিয়র হওয়ার জন্যই। কমান্ডারের এই কথাগুলো শুনে সেখানে তাকিমুরা একটু অবাক হয়ে যায়, কারণ কমান্ডারও তাদের বসে এবং বলে, এই কাইজু ছাড়াও হয়তো এখানে আরো অনেক কাইজু আছে। তো আমার মনে হচ্ছে এই কাইজদের হারানো ছাড়া আর কোনো উপায় নেই। তখন সে বলে, যদিও তারা সেখানে 3 জন, আমি একা, কিন্তু আমি এখানে হার মানব না। আও সেখানে নিজের সাথে আরো অনেক মোটিভেশনাল কথা বলতে থাকে, আর ওর ভিতরের রাগ সেখানে জেগে ওঠে, কারণ সে বলে, আমি হচ্ছি মিসিমামলের রক্ষক। আমি যদি এখানে এত সহজে হার মেনে যাই, তাহলে কিভাবে আমি মিসিমামলের এত নিষ্পাপ মানুষদেরকে বাঁচাবো? এদিকে নায়ুটা তার কাইজু নিয়ে তাদের দিকে অ্যাটাক করার জন্য আসতে থাকে। সেখানে আও আরও রেগে যায় এবং কনফিডেন্স বেড়ে যায়, তার শক্তি জেগে ওঠে। এদিকে ফ্লাইমিং কাইজু তার শক্তি ফিরে পায়। তখন তারা সেই বরফের নিচ থেকে উপরের দিকে আগুনের একটি ঘূর্ণিঝড় তৈরি করে ফেলে, যার কারণে বলে, ও আমাদেরকে বোকা বানিয়ে অন্য কোনো রাস্তার দিকে যাচ্ছে অ্যাটাক করার জন্য। তখন নায়ুটা বুঝতে পারে, সে বলে, মাকোতো, তোমার দিকে ওরা আসতেছে। তখন মাকতো বলে, কি বলতেছো নায়ুটা? এরা কি বরফের নিচ থেকে অ্যাটাক করবে? তো আমি বরফের নিচের অ্যাটাক কিভাবে আটকাবো? তখন মাকোতো একটি হাসি দেয় এবং বলে, আচ্ছা, তার মানে ওরা সরাসরি অ্যাটাক করবে? তো কোনো ব্যাপার না। মাকোতো জানায়, কোনো সমস্যা নেই, আমার কাইজু অলরেডি অনেক স্মোক জমা করে রেখেছে, তো ওদেরকে আসতে দাও। ওরা যখন আসবে, আমার কাইজুর শক্তি ওদেরকে দেখাবো। যখন ফ্লাইমিং কাইজু আর আও নিচ থেকে উপরের দিকে আসতে থাকে, তখন তার কাইজু একটি ক্লাউড সৃষ্টি করে এবং সেই ক্লাউডের এয়ার প্রেশার সেই নিচের দিকেই পড়তে থাকে। বলতে গেলে তার কাইজুর শক্তি হচ্ছে প্রেশার তৈরি করা। এই প্রেশারের কারণে নিচের ফ্লাইমিং কাইজু সঠিকভাবে উপরের দিকে আসতে পারতেছিল না, সেখানেই আটকে ছিল। সে তখন ফ্লাইমিং কাইজুকে আটকে আরও খুশি হয়ে যায় এবং সেখানে নাচতে থাকে। কিন্তু ফ্লাইমিং কাইজু এবং আও তাদের শক্তিও কম না। তারা সেখানে ফ্লাইমিংকে একটি তলোয়ারের মতো, অর্থাৎ আগুনকে একটি তলোয়ারের মতো করে সেখান থেকে সরাসরি বুকের দিকে অ্যাটাক করে। আর এই অ্যাটাক সহ্য করতে না পেরে মাকোতোর কাইজু সেখানেই মারা যায়। ফ্লাইমিং কাইজুর এই অ্যাটাকটা এতটাই শক্তিশালী ছিল যে এখানে একদম মাকতোর ফ্লাইমিং কাইজুর কিছুই হয় না, বরং ফ্লাইমিং কাইজুর এতটাই রাগান্বিত ছিল যে সেখানে তামিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখানে শুধু দেখতে ছিল। আর ফ্লাইমিং কাইজুর একটি অ্যাটাকেই তামিয়ার কাইজু সেখানেই ধ্বংস হয়ে যায়। তো দূর থেকে এসব কিছু নায়ুটা দেখতেছিল। সে সেখানে বিশ্বাস করতে পারতেছিল না, এটা কিভাবে সম্ভব? একটা ফ্লাইমিং কাইজু আমাদের 2টা কাইজুকে একসাথে মেরে দিয়েছে। তখন সে বলে, বুঝতে পারছি এখন, এটা আসলে কোনো নর্মাল কাইজু না, বরং সুপার কাইজুর মধ্যে একটা। তখন আমরা দেখি সেখানে তামিয়ার কাইজু জলে একদম কালো হয়ে সেখানে পড়ে যাচ্ছে। এদিকে আসো টেটসু। তখন হাগানে তার ভাই জোজিকে দেখে খুশি হয়ে যায় এবং বলে, আমি অনেক খুশি যে তুমি ঠিক আছো। তখন এই স্টাফ 2 জন বলে, তোমরা এখানে থাকো, আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসি। একদম পাতলা, যে কোনো সময় যে কোনো কাইজু বা তাদের দুশ্মন অ্যাটাক করতে পারে। তখন ইউকিও বলে, এখানে
যদি কোনো কাইজুর অ্যাটাক হয় তাহলে তারা তো সেটা ডিফেন্স করতে পারবে না। তখন ইউকিও আবার বলে, আরে আমি এসব কি বলতেছি, আমাদের তো লড়াই করা ঠিক হবে না, কারণ তাকিমুরা বলেছে এখানে কোনোভাবেই লড়াই করা যাবে না। তখন তারা সেখানে একটি ইলেকট্রনিক জিনিস দেখতে পায়, যেটা দেখতে কিছুটা প্রিন্টারের মতো, অর্থাৎ 3D প্রিন্টারের মতো, যা দিয়ে বিভিন্ন ডিজাইনের জিনিস তৈরি করা হয়। ইউকিও তার পুরনো যে বডি পার্টটা ছিল সেটাও সে এখানে দেখতে পায়। তখন সেখানে সেই স্টাফ দুইজন আসে এবং বলে এগুলো তৈরি করেছিল আমাদের প্রথম ডিপার্টমেন্টের ডিজাইন বা পার্ট তৈরি করা সম্ভব। তখন ইউকিও জিজ্ঞেস করে এটা কি সঠিকভাবে কাজ করে? তখন স্টাফ দুইজন বলে হ্যাঁ কাজ করে, কিন্তু সেখানে প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটি দরকার চালানো। প্রথমে ইউকিওকে ঠিক করি। তখন স্টাফ দুইজন বলে সেটা তো ঠিক আছে, কিন্তু ইলেকট্রিসিটি ছাড়া সেটা তো কাজ করবে না। ইউকিও বলে এই সিস্টেম তো হ্যাক করতে পারবো, আমার ইলেকট্রিসিটি দিয়ে সেটাকে চালাতে পারবো, কিন্তু আমার চলার জন্য ইলেকট্রিসিটি থাকবে না। তখন সেখানে একটা লোক আসে এবং বলে তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতেছো কেন? আমাদের হাতে অনেক কাজ রয়েছে, আমাদের আরো 5 থেকে 10টা জেনারেটরে ইলেকট্রিসিটি লোড করতে হবে। তখন আমরা দেখি সেখানকার লোকেরা সাইকেলের মাধ্যমে ইলেকট্রিসিটি জেনারেট করতেছিল। সেই লোকটাও সেই কাজ করতেছিল এবং বলে আরে আমি তো ব্রেক নিতে চাচ্ছিলাম, এরপরেও আর কয়টা জেনারেটর বাকি রয়েছে? সেখানকার লোকগুলো সবাই সাইকেলের মাধ্যমে ইলেকট্রিসিটি জেনারেট করতেছিল এবং ইউকিওর যে ধ্বংস হয়ে যাওয়া পার্টটা সেগুলো ঠিক করতে থাকে। টেটসু এখানে সাইকেল চালাচ্ছিল এবং বলতেছিল ইউকিও তুমি তোমার পার্টস বেশি ব্যবহার করিও না এবং তোমার কমান্ডের মাধ্যমে সেই পার্টসগুলো নিয়ন্ত্রণ করিও। তাদের সবার জোশ চলে আসে এবং তারা সবাই একসাথে মিলে সেই সাইকেল চালাতে শুরু করে। এই দৃশ্যটা দেখে টেটসু একটু অবাক হয়ে দেখতে থাকে এবং তামিয়ার কাইজুকে সেখানে মেরে দেয়। আরো শক্তিশালী এবং বড় হয়ে যায়, যেটা দেখতে অনেক ভয়ঙ্কর ছিল। মনে হচ্ছিল ফ্লাইমিং কাইজু থেকে 5 গুণ বিশাল একটি কাইজু সামনে দাঁড়িয়ে আছে। তখন সে বলে এই কাইজুর অ্যাটাক থেকে বাঁচা একদম অসম্ভব, আর তোমাকে মারার পর আমি হয়ে যাব এই পৃথিবীর সেভিয়র। এই কথা বলে সে অ্যাটাক করতে যাবে, কিন্তু আমরা দেখতে পাই ফ্লাইমিং কাইজু অর্থাৎ ল্যান্ড অফ ম্যান তার সমস্ত শরীরের যে ফ্ল্যাম বা আগুন রয়ে আর তখন সেই অ্যাটাককে কন্ট্রোল করতেছিল এবং মারার জন্য রেডি হয়ে যায় এবং সরাসরি সে নায়ুটা কাইজু অ্যারেসের ভিতরের দিকে অ্যাটাকটি করে, যার কারণে অ্যারেস সেখানেই মারাকে। সাগামি বলে আমি তোমাদের এত সহজে মৃত্যু দেব না, বরং আমার সাথীদেরকে মেরে আহত করার জন্য সেই বদলা নিব। তখন হারকিউলিস ফ্লাইমিং কাইজুকে একটি পাওয়ারফুল পাঞ্চ মারে, যার কারণে ফ্লাইমিং কাইজু দূরে গিয়ে ছিটকে পড়ে এবং আওকে হারকিউলিস সেখানে ধরে ফেলে। তখন সাগামি বলে আমি কিভাবে তোমাকে যেতে দেব, তুমি তো এবং বলে কর্নেল আমাদের কাজ হয়ে গেছে, এখন আমরা খুব সহজেই মিসিম আমল থেকে এই কাইজুকে নিয়ে আমাদের কাজ করে নিতে পারবো। আর তখন সাগামিকে বলে তুমি একটা শয়তান, তুমি মানুষ না। তখন সাগামি বলে কি শয়তান? হ্যাঁ তোমার কাছে শয়তান মনে হলে আমি শয়তান। ঠিক তখনই সাগামিকে কেউ একজন একটি অ্যাটাক করে, যেই অ্যাটাকটি সাগামির গাল ঘেঁষে যায়। সাগামি সেখানে লাফাতে থাকে এবং বলে এই অ্যাটাকটা আবার কে করলো? তখন আমরা দেখি মিসিম আমলের কমান্ডার সেই অ্যাটাক করে গান দিয়ে, কিন্তু কোনো কারণে এখানে বাঁচতে দেব না। সেই কমান্ডার সেখানে অ্যাটাক করতে থাকে, কিন্তু সাগামি তাদের অ্যাটাক সেখানে কোনো কাজেই আসে না এবং সেই কাইজু দিয়ে তাদের উপর অ্যাটাক করায়। ঠিক তখনই এই কাইজুকে টেটসু এবং ইউকিও এসে এই কাইজুকে সেখানেই মেরে দেয়, যার কারণে এই কাইজুকে কন্ট্রোল করা সেই মেয়েটি সেখানে বেহুশ হয়ে যায়। তার এই দুর্দান্ত অ্যাটাক দেখে তাকিমুরা বলে এজন্যই টেটসু তোমাকে সেভিয়র বলা হয়। তখন আমরা দেখতে পাই তাদের এন্ট্রি, যেখানে টেটসু এবং ইউকিও পুরোপুরি আগের অবস্থায় ফিরে আসে এবং এই কাইজুকে মেরে তারা আবারও তাদেরকে বাঁচিয়ে নেয়। তখন ইউকিও টেটসুকে বলে টেটসু তুমি কি পারবে এই সাগামির সাথে লড়াই করতে? তুমি কি প্রস্তুত? তখন টেটসু বলে আমি ইদানিং মানুষের সাথে কথার মতো থাকতে শিখে ফেলেছি, তাই আমি এখানকার নিষ্পাপ মানুষদেরকে এভাবে ছেড়ে যেতে পারি না, তাই আমাকে এই সাগামিকে হারাতেই